আমার বেস্ট ফ্রেন্ড যখন মারা যায় তখন অনেক কেঁদেছিলাম। ঠিক মনে পড়ে না কখনো এমনভাবে কেঁদেছি কিনা। যখন মারা যায় তখন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে যায়। দায়িত্বটা হলো তার মেয়ের দায়িত্ব। তারা রিলেশন করেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কারণ আমার ফ্রেন্ডের বাসা থেকে মেয়েটাকে মেনে নিচ্ছিল না। আর মেয়ের তো কেউ ছিল না, মেয়েটা ইয়েতিম ছিল, ইয়েতিমখানায় বড় হয়েছিল। আমি ওদের পালিয়ে যেতে সাহায্য করেছিলাম বলে ওর পরিবার আমার উপর কেসও করেছিল, কিন্তু ওদের থেকে আমাদের প্রভাব প্রতিপত্তি বেশি থাকায় আমার কিছু করতে পারিনি। তবে দুদিন আমাকে জেলেও থাকতে হয়েছিল। নিলয় আর নিধি আমার নামকরণেই ওর মেয়ের নাম রেখেছিল। নিলয় যখন মারা যায় তখন আমার হাত ধরে বলেছিল, আমায় তুই ছাড়া আমার তুই ছাড়া পৃথিবীতে কেউ নেই, থেকেও নেই। নিধি তো আনিকাকে ডেলিভারি করার সময় আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়ের আমি মা বাবা ছিলাম, কিন্তু 3 মাস যেতে না যেতেই আমি ওকে ছেড়ে মনে হয় চলে যাব রে। আমার মেয়েটাকে এখন তুই আছিস, আমাকে কথা দে আনিকাকে দেখে শুনে রাখবি। তোর কিছুই হবে না, তুই ঠিক হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। আর মিথ্যা আশ্বাস দিস না। আমি জানি আজকেই আমার শেষ দিন। কথা দে ভাই, আমার মেয়েকে দেখে শুনে রাখবি। তুই তোর পরিচয়ে আমার মেয়েটাকে বড় করবি। তোর কিছুই হবে না, তুই ভালো হয়ে যাবি। আগে বল, তুই আমার মেয়েটাকে নিজের পরিচয়ে বড় করবি? আমি কিছু বলতে যাব, তার আগেই তার দেহ থেকে তার প্রাণটা ছেড়ে চলে গেল। আচ্ছা, আমি তোকে কথা দিলাম আমি তোর মেয়েকে আমার পরিচয় বড় করব। নিলয়ের আব্বু আম্মুর কাছে গিয়েছিলাম আনিকাকে নিয়ে, যেন ওরা আনিকার দায়িত্ব নেই। কিন্তু নিলয়ের আব্বু আম্মু আনিকাকে দেখাশোনার দায়িত্ব তো নেইনি, উল্টাপাল্টাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সাথে মা বাবাও ছিল সেদিন। আমি যেতাম না আনিকাকে নিয়ে, কিন্তু মা বাবার কথার জন্য ওদের বাসায় যেতে হয়েছিল। শেষবারের মতো আব্বু আম্মুকে আর আপুকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলাম। আচ্ছা আব্বু আম্মু আর আপু, মনে করো এর জায়গায় আমি হতাম, তাহলে কি হতো? তোমার ছেলেটা কিভাবে বড় হতো? সেদিন আব্বু আম্মু আর আপু কিছু বলেনি, সবাই চুপ ছিল। তারপর থেকে আব্বু আম্মু আর আপু আমাকে কিছু বলেনি। তারপর থেকে সবাই ওরা দেখাশোনা করে, অনেক আদর করে। আজকে আনিকার বয়স 1 বছর। আমার ওইসব বার্থডে উদযাপন পছন্দ না, তাই ওগুলো কিছুই করি না। আমাদের বাসায় ওগুলো কারো পছন্দ না, তাই আরও হয় না। এই 7 মাসে হাড়ে হাড়ে বুঝতে পারছি মাহীন একটা বাচ্চাকে লালন পালন করা কতটা কঠিন। তবে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। মেয়েটা অনেক কিউট, আমার প্রিন্সেস। উপস, পরিচয় দেওয়া হয়নি তো। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের দুই মাত্র ছেলে মেয়ে। আমি ছোট, এবার অনার্স 2য় বর্ষে। আর আপু পড়াশোনা শেষ করে একটা জব করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এখনও বিয়ে হয়নি, তবে হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে, আমার আম্মুটা উঠে গেছে দেখছি। আসো, ফ্রেশ হয়নি। তারপর আনিকাকে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে বাবা মেয়ে খেতে বসলাম। আম্মু আমার কাছ থেকে আনিকাকে নিয়ে সুজি খাওয়াতে লাগলো, আর আমি খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ভাবছি আজকে আনিকাকে নিয়ে কলেজে যাব, আর নিলয় আর নিধির কবর জিয়ারত করব। বাইরে এসে বললাম, আম্মু দাও, আজকে ওকে কলেজে নিয়ে যাব। আচ্ছা, ততক্ষণ তুমি দুধ গরম করে একটা ফিডারে দাও। বিয়ের আগে কিভাবে বাচ্চা মানুষ করতে হয় শিখে নিলি? তার বলতে হাড়ে হাড়ে টের পেয়েছি। আচ্ছা, সে যাই হোক, তাড়াতাড়ি দাও, কবরস্থান হয়ে কলেজে যাব। ওদিকে কি জন্য নিয়ে যাবি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে? আরে কিচ্ছু হবে না, নিলয় আর নিধির কবর জিয়ারত করে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ওকে রেডি করে নিয়ে আয়, আমি দুধ গরম করে দিচ্ছি। হুম। আনিকাকে নিয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। বাবা মেয়ে একই কালারের ড্রেস পরলাম। একটু বাইরে বাইরে আসতে আম্মু ব্যাগে ফিডার দিল। তারপর বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। তারপর কবরস্থানের কাছে এসে নেমে গিয়ে বললাম, এখানে 5 মিনিট দাঁড়ান, আমি আসছি।
চিন্তা নেই, ভাড়া বেশি করে দেব। তারপর কবরস্থানের ভিতরে এসে দুজনের কবর জিয়ারত করে আবারও রিক্সা নিয়ে কলেজে চলে এলাম। তারপর রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে কলেজের ভিতরে এসে বন্ধুদের কাছে এলাম। কিরে, কি অবস্থা তোদের? কিরে, আজকে দেখি বাবা মেয়ে একই রকম ড্রেস পরে এসেছিস। সর বসি। আচ্ছা দে তোর মেয়েকে। শালা, অনেকে বিয়ে করে বাবা হতে পারে না, আর তুই না করেই বাবা হয়ে গেছিস। বাবা 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 শুনতেই বাবা বলা শুরু হয়ে গেল। আচ্ছা দোস্ত, তোকে কেউ বিয়ে করতে চাইবে? যদি শোনে তোর বাচ্চা আছে, যদি শোনে তাহলে তো কোনো মেয়েই রাজি হবে না। আল্লাহ যদি নসিবে কাউকে লিখে রাখেন তাহলে একা একাই আসবে। ওই বলে না, যদি থাকে নসিবে একা একা আসিবে। তোর চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আনিকার জন্য সেটাও ভেঙে গেছে। তোর খারাপ লাগে না? তুই তো ওকে পছন্দ করতি, ভালোবাসতি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। খারাপ লাগতো, কষ্ট হতো প্রথম প্রথম, এখন আর হয় না। ওইসব পুরনো কথা বাদ দে তো। বেস্ট ফ্রেন্ড বলতে নিলয় ছিল, আর রাকিব ফ্রেন্ড, তবে বেস্ট ফ্রেন্ড থেকে কিছু কম না। আরেকটা ফ্রেন্ড আছে, রিয়া, এখনও আসেনি। দুজনে মিলে কথা বলছি, তখন রিয়া এসে আনিকাকে কোলে নিয়ে বলল, কি অবস্থা আম্মু, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, আমাকে তোমার আম্মু বানাবে? রিয়ার কথা শুনে আনিকা আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই তো আমার আম্মু। আহা, ওটা তো তোমার আব্বু, ওটা আম্মু না। না 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 আব্বু, ও আমার আম্মু। না, ওটা তোমার আব্বু, আম্মু না। না না, আম্মু। তোর মেয়েকে আর কি বলবো। আচ্ছা, সে যাই হোক, আমি অনিকাকে নিয়ে গেলাম। ওকে নিয়ে যা। রিয়া আনিকাকে নিয়ে চলে গেল, আর আমি আর রাকিব কথা বলতে লাগলাম। আরও দুজন এসে আড্ডা দিতে শুরু করলো। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। রিয়ার কাছে আনিকাকে দেখতে পেলাম না, তাই ওর কাছে গিয়ে বললাম, কিরে, আনিকা কোথায়? তোর এত কিউট একটা মেয়ে দেখলেই তো নিতে মন চায়। এক আপুর কাছে আছে। এটা কিন্তু ঠিক করছিস না। যাকে তাকে এমনভাবে আনিকাকে দিলে তোকে আর নিতে দিব না। আরে উনি আমার ভালো পরিচিত, তাই রেখে এসেছি, না হলে কি রেখে আসতাম নাকি? সেসব বাদ দে, আর কোন ক্লাসের কোন ডিপার্টমেন্টটা আছে বল। থার্ড ইয়ারে ইংরেজি ডিপার্টমেন্ট। তোকে ধরে মারতে ইচ্ছে করছে, যাকে তাকে দিয়ে দেই, তুই আর ওকে নিতেই পারবি না। রিয়া আর কিছু বলার আগেই ক্লাস থেকে বেরিয়ে থার্ড ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টে চলে এলাম। দেখি এক আপুর কাছে আনিকা আছে এবং কাঁধে মাথা রেখে আছে। স্যার, আসতে পারি? এসো, এই ক্লাসে কি মনে করে? আনিকাকে নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। জি স্যার। তারপর ভিতরে এসে বললাম, আনিকা, মামুনি এসো। আমার কথা শুনে আনিকা আমার দিকে তাকালো। তারপর নিজ থেকেই হাত বাড়িয়ে দিতেই করে নিয়ে হাঁটতে যাব। তখন আপুটি বলল, আপু, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছে কিভাবে আমার মেয়েকে রাখি? আর এখন ক্লাস চলছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আপুটা আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আস্তে আস্তে বললাম, এমনভাবে কি যার কাছে যেতে হয় মামুনি? না। এমন অপরিচিতদের কাছে যেতে নেই, বুঝেছো? যতক্ষণ না আমি যেতে বলবো। আর তোমার মুখে চকলেট লেগে আছে তো। আচ্ছা চলো, তোমাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। তারপর ট্যাপের কাছে এসে মুখটা মুছে নিয়ে ক্লাসরুমের সামনে এসে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। একে একে 4টা ক্লাস শেষ। ইংরেজি স্যার ক্লাসে চলে আসলো, এসে ক্লাস করাতে লাগলো। রাকিব আনিকার সাথে দুষ্টুমি করছে দেখে স্যার বললেন, রাকিব, তুমি ক্লাস না করে ওর সাথে দুষ্টুমি করছো কেন? আর আকাশ, তুমি ওকে বাসায় রেখে আসতে পারো না? স্যার, আমি তো ঠিকই ক্লাস করছি, কিন্তু রাকিব যদি এমন করে তাহলে আমি বা আমার মেয়ের দোষ কোথায় বলেন? আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করো। আর রাকিব, তুমি ওর সাথে আর দুষ্টুমি না করে ক্লাসে মন দাও। আর যদি ক্লাসে মন না বসে তাহলে ক্লাস থেকে বের হয়ে যাও। তুই তো ওকে পছন্দ করতি, ভালোবাসতি। তারপর ক্লাস করতে শুরু করলাম। স্যার অনেক হ্যান্ডসাম, এখনও বিয়ে করেননি। কলেজের অনেক মেয়েরও ক্লাস। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। তারপর আনিকাকে হালকা খাবার খাইয়ে আমিও খেলাম। খেতে খেতে আম্মু বলল, আজকে তোর আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে,
হঠাৎ করেই ঘটক ফোন দিয়ে বলল, তাহলে তো ভালোই। ছেলে কি করে? ছেলে নাকি ইংরেজি প্রফেসর তোদের কলেজে। কি বলো? তাহলে কি মিনহাজ স্যার? আমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তাহলে তো ভালোই হবে। স্যার তো ভালোই, দেখতেও হ্যান্ডসাম, ওনার ব্যবহার অনেক ভালো। তাও ওই ছেলের বাসার আশেপাশে থেকে খোঁজ নিতে হবে। আম্মু, যতটুকু জানি ততটুকু বললাম, তাও খোঁজ নিয়ে দেখো কি হয়। কখন আসবে আপুকে দেখতে? বিকেলে আসবে বলেছে। আচ্ছা, আমি বলছি কি, আব্বুকে বলো না একটা বাইক কিনে দিতে। আগে তোর আপুর বিয়েটা হয়ে যা, তারপর না হয় বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। মামনি, তুমি কি এখন ঘুমাবা না তোমার দাদিমার সাথে খেলবা? খেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে ঘুমাই। আচ্ছা আম্মু, ওর যদি ঘুম আসে তাহলে আমার রুমে নিয়ে এসে ওকে শুয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওকে নিচে রেখে দে, ও খেলনা নিয়ে খেলবে। ওকে, খেয়াল রাখো ওর ছোট ছোট পায়ে আবার বাইরে না চলে যায়। তোকে শেখাতে হবে না কি করতে হবে না করতে হবে, আমাকে শেখাতে আসছে কিভাবে বাচ্চা দেখাশুনো করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি গেলাম। তারপর রুমে এসে ফেসবুক চালাতে লাগলাম। তারপর একটু পরে ঘুমিয়ে পড়ি। বিকেলে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আনিকা ঘুমিয়ে আছে। কি হয়েছে বলো? পাত্রপক্ষ আসছে, উঠ। আচ্ছা ঠিক আছে, উঠছি। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে আসতে অনেক অবাক হলাম। স্যার আছে তো আছেন, সাথে ওই সিনিয়র আপুটাও আছে। গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর চুপ করে থাকলাম, আর সবাই কথা বলতে লাগলো। ওই আপুটার দিকে খেয়াল করলাম, উনি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে আপু সবার জন্য নাস্তা নিয়ে এলো। বুঝলাম আপুকে ওনাদের পছন্দ হয়েছে। তখন ওই আনিকা গুটি গুটি পায়ে আমার কাছে হাজির। বেশ অবাক হয়ে হলাম ওর সাথে। ও নামলো কিভাবে বিছানা থেকে? ওকে কোলে নিতে গিয়ে দেখি প্যান্ট ভিজে, তাই ওকে নিয়ে রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। আবার আসতেই ইরা আপু বলল, ওহ, সবার সাথে পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গেছি, আপুটার নাম ইরা। আসো, আমার কোলে আসো। ইরা আপুর কথা শুনে আনিকা আমার গলা জড়িয়ে ধরল। আপনি কি বারণ করছেন আমার কাছে আসতে? জি, কেন? মনে পড়লো এখানে তো অনেকেই আছে, তাকিয়ে দেখি সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। ইরা, তুই কি শুরু করেছিস? স্যারের কথা শুনে ইরা আপু একটু লজ্জা পেয়ে গেল। আচ্ছা নেন, মামনি তোমার ওই আন্টির কাছে যাও তো। না, যাব না। যাও, এমন করলে কি হয়? আচ্ছা নেন, এবার যাবে। আমি একটু এগিয়ে গিয়ে আনিকাকে দিলাম। আনিকা হীরাপুর কোলে চুপচাপ বসে আছে। একটু পরে নাস্তা দেওয়া হলো। নাস্তা শেষ করে শেরের আব্বু বললেন, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমার ছেলের হলো কিনা জানি না। আমারও পছন্দ হয়েছে। আমাদের থেকে পছন্দ হয়েছে, এখন আপনাদের পছন্দ হয়েছে কিনা বলেন, তারপর কথা এগিয়ে নিয়ে যাব। আমাদের পছন্দ হয়েছে। সুইটি, তোমার পছন্দ হয়েছে? আপু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তারপর বিয়ের ব্যাপারে কথা বলতে লাগলো। একটা সময় শেরের আব্বু বললেন, আমরা যৌতুক নিব না। ওকে, তা ঠিক আছে, তবে আমি নিজ থেকে একটা বাইক আর মেয়ের যা যা লাগে সব কিছু দিব। ওগুলো আমাদের কিছু লাগবে না, কোনো প্রকার যৌতুক নিব না, আর দিনমহর হিসাবে 2 লাখ টাকা দিব। বাহ, এমনও মানুষ আছে, ভালোই তো। তারপর এমনভাবে কথা বলতে বলতে সব কিছু ঠিকঠাক হলো। বিয়ে ঠিক হলো এই সামনের মাসের 30 তারিখে, মানে এখনও 20 দিন সময় আছে। তারপর ওনারা বিদায় নিয়ে চলে গেল। ওনারা যেতেই আব্বু বললেন, যেমন ছেলে মেয়ের জন্য চেয়েছি তেমনই পেয়েছি। খোঁজ খবর নিয়েও দেখলাম ছেলেও ভালো এবং সবাই অনেক ধার্মিক। এই শয়তান মেয়েটা এখন যদি ওখানে গিয়ে একটু নামাজি হয়। আব্বু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? এত করে নামাজ পড়তে বলি, কিন্তু সকালে পড়লেও বিকালে পড়ে না, 2 ওয়াক্ত পড়লেও 3 ওয়াক্ত নেই। আব্বু বলছি কি আমাকে একটা বাইক নিয়ে দিবেন? আগে বিয়েটা হোক, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। এখন কেন জানি কিছু জোর করে চাইতে পারি না। কোনো কিছু চাইলে একবার থেকে 2বার বলতে পারি না।
আনিকাকে নিজের কাছে রাখার পর থেকেই এমন হয়। তবে ওগুলো নিয়ে মন খারাপ হয় না। আনিকা আপুর কাছে আছে, তাই বাইরে চলে আসলাম। তারপর কিছুক্ষণ বাইরে থেকে বাসায় এসে কাজে বসলাম। ফ্রিল্যান্সিং করি, বসে কাজ করছি। তখন পিচ্চিটা আমার কাছে এলো। আস্তেই কোলে উঠিয়ে চুমু দিয়ে কোলে বসিয়ে কাজে মন দিলাম। ফোনে কার্টুন ভিডিও চলছে, বাবা মেয়ে ওগুলোই দেখছি। কি আর চলছে, মোটু আর পাতলু চলছে। আমার পিচ্চিটা তো সেই খুশি, মাঝে মধ্যে অট্টহাসি দিয়ে হেসে উঠছে। বসে আছি, তখন আপু রুমে এসে বলল, কিরে, বাবা মেয়ে এত কি দেখে হাসছিস? ওর হাসি তো পুরো বাসায় ছড়িয়ে গেছে। এই তো আপু, মোটু পাতলু দেখছি। বাহ, ভালোই তো। তুই কি ওই মেয়েটাকে চিনিস আগে থেকে? আরে না, আজকেই প্রথম কলেজে দেখা হয়েছে। আনিকা ওই মেয়ের কোলে ছিল। আমার ফ্রেন্ড রিয়া আছে না, ও গিয়ে ওই আপুর কাছে রেখে এসেছিল। ও আচ্ছা, ওকে, তুই তাহলে তোর কাজ কর। আপু চলে গেল। আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়তেই ওকে বিছানায় শুয়ে দিই। নামাজ পড়ার জন্য গেলাম, কারণ নামাজের সময় হয়ে গেছে। তারপর নামাজ পড়ে এসে খাওয়া শেষ করে একেবারে রুমে এলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা শেষ করে যখন শুতে যাব, তখন উঠে গেল, মামনি কিছু কি খাবা? খিদে পেয়েছে। কি খাবা? চকলেট খাবো। এই রাতে চকলেট খেতে হয় না, ভাত অথবা রুটি খাবা। না, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, চকলেটই দিচ্ছি। আর কিছু খাবা? উঠে চকলেট দিলাম। তারপর গিয়ে দুধ গরম করে নিয়ে এলাম। আচ্ছা চকলেট খেয়ে নাও। আনিকা চকলেট খেয়ে দুধ খেয়ে নিল। এখন আমাকে আর ঘুমাতে দিবে না। ঘুরে কেয়ার করার, উঠে গিয়ে কাজ করি। আবার ওকে নিয়ে পিসি ওপেন করে কাজে মন দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবারও ঘুমিয়ে যেতেই আমিও পিসি অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আবারও ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। আনিকার কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। দেখি আপু রুমে এলো, এসে বলল, আনিকা, তুমি আমার কাছে এসো, আর তোমার আব্বুকে ঘুমাতে দাও। আপু আনিকাকে নিয়ে চলে গেল। আমি আবারও ঘুমিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আনিকা খেলছে। খেলছে খেলুক, আমি খেয়ে নিই। তারপর আমি খেয়ে নিলাম। আপু আনিকাকে কি খাইয়েছো? ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে। ওকে। তারপর আমি রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। মামনি থাকো, আমি গেলাম। তারপর কলেজে চলে আসি। এসে রাকিব সহ কয়েকজন মিলে বসে আছি। তখন রিয়া এসে বলল, কিরে, আজকে যে তোর মেয়েকে নিয়ে আসিসনি? না, গতকাল একটা কারণে নিয়ে এসেছিলাম। আর কাউকে দিব না, কিন্তু তাও নিয়ে আসিস। আমি ওকে কি প্রতিদিন নিয়ে আসি নাকি? আর শোন, মিনার শেহার আমার হবু দুলাভাই হতে চলেছে। আর তুই যে মেয়েটাকে আনিকাকে দিয়েছিলি, ওটা শেহারের ছোট বোন। আমি তো জানি ওটা যে স্যারের বোন, তুই জানতি না? না, আমি জানি না। আচ্ছা সে যাই হোক, ওটা আমার বিয়ান হতে চলেছে। আর মিনহাজ স্যার দুলাভাই, কথা বলছি কথা বলছি। তখন আপুর হবু ননদ আমাদের কাছে এলো, এসে বলল, এই যে বেয়াই, তোমার মেয়ে কোথায়? আজকে কি নিয়ে আসোনি? জি আপু বাসায় আছে। ও আচ্ছা। আচ্ছা, ওটা সত্যি তোমার মেয়ে তো? মনে তো হয় না ওটা তোমার বাচ্চা। ওটা আমারই বাচ্চা, এখানে সন্দেহ করার কি আছে বুঝলাম না। মিথ্যে বলছো কেন তুমি? তুমি বা তোমার ফ্যামিলি কারো ফেসের সাথে ম্যাচিং করে না। তো কি হয়েছে, ওর আম্মুর মতো হয়েছে। কিন্তু আপনি এইসব জিজ্ঞেস করছেন কেন বুঝলাম না। কৌতূহল হলো তাই জিজ্ঞেস করলাম। ডোন্ট মাইন্ড, ওকে? যদিও জেনে যাব তোমার আপুর কাছ থেকে ওটা। আচ্ছা, কেমন আছো বলো? জি আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো, কিন্তু তুমি বিবাহিত হলে তোমার ওয়েব কোথায়? ইরা মেয়েটার কথায় একটু তাকিয়ে থেকে বললাম, ডেলিভারির সময় মারা গেছে। আর কিছু জিজ্ঞেস করার আছে? সো স্যাড। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জি বাই। ইরা মেয়েটা চলে গেল, আর আমরা আমাদের মতো কথা বলতে থাকলাম। এমনভাবে সেদিনের দিনটা চলে গেল। পরের দিন সবাই মিলে বসে আছি। তখন রিয়া বলল, তোর মেয়েকে নিয়ে আসিস না কি জন্য? এমনিতেই। কেন বলতো? মিস করছি অনেক, প্লিজ আগামীকাল নিয়ে আসবি। না, নিয়ে আসবো না। কেন? নিয়ে আয় না আগামীকাল।
নিয়ে আসবো না মানে নিয়ে আসবো না? প্লিজ নিয়ে আসবি, কথা দিচ্ছি আর কাউকে দিব না। ওই কুত্তি, বাচ্চা কখনো কোলে নিসনি? তোর আশেপাশে বাসার কোনো বাচ্চা নেই? তোর ফ্যামিলির কেউ নেই? আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, বুঝেছিস? আর তোর মেয়েকে কোলে নিয়ে থাকতে ভালোই লাগে। প্লিজ নিয়ে আসবি, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হঠাৎ করে সামনে এসে কেউ দাঁড়ালো। মাথা উঁচু করে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ সামনে আমার চাচাতো বোন স্বামী দাঁড়িয়ে আছে। কিছু কি বলবা? কেমন আছো? এই তো ভালো, তুমি? অনেক দিন পর কলেজে যে? এমনিতেই আসি নাই। আনিকাকে নিয়ে আসনি মনে হচ্ছে। এমনিতেই নিয়ে আসিনি। বাসার সবাই কেমন আছে? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? ভালো, তোমার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। সামিয়া আর কিছু না বলে চলে গেল। সামিয়া যেতেই রাকিব বলল, বুঝলাম না, তোর কাছে কি জন্য এলো? আমি কিভাবে বলবো? আচ্ছা, ওর না কিছুদিন আগে বিয়ে হলো। বিয়ে হয়েছিল, এবং কিছুদিন আগে আম্মুর কাছে শুনলাম নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। ও আচ্ছা। আমরা আমাদের মতো করে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসতে চাপো, তখন ইরাপুর সাথে দেখা। কি ব্যাপার, কেমন আছো? আর তুমি তোমার মেয়েকে নিয়ে আসোনি যে? শালার বুঝলাম না, আমার মেয়ের খোঁজ এরা এত নিচ্ছে কেন? এমনিতেই নিয়ে আসিনি। আর নিয়ে এসে কি করব? আম্মুর কাছে থাকে, আর কাজের লোক আছে, উনি দেখাশোনা করেন। ও আচ্ছা, কেমন আছো বললে না তো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? এই, আপু বলা বাদ দাও তো। তোমার থেকে কত বড় শুনি, যে কথায় কথায় শুধু আপু বলো। 1 বছরের বড় হলেও বড়, আর একদিনের বড় হলেও আপনি বড়। বড়দের সম্মান দেওয়া উচিত, আর এটা ভদ্রতা, বুঝলেন? হুম, সব বুঝলাম। আচ্ছা, আমি যাই, ক্লাসের সময় হয়ে গেছে। ওনার কিছু বলার আগেই ক্লাসে চলে আসলাম। কিরে, যেই মেয়ে কোনো ছেলের সাথে কথা বলতে চায় না সেই মেয়ে নিজে থেকে কথা বলতে চাচ্ছে, প্রেমে পড়লি নাকি? আরে না, কি যে বলিস, ওটা আমার বিয়াই হতে যাচ্ছে। ভাইয়ার সাথে ওর আপুর বিয়ে। বাহ, ভালোই তো। তুই না সেদিন এর বাচ্চাকে কোলে নিয়েছিলি? আচ্ছা, মনে তো হচ্ছে না ওই বাচ্চাটা এর। কে জানে, সেটা তো আমিও কোনোভাবে মেলাতে পারছি না। ওইসব ভেবে আমাদের কি কাজ বল? সেটাও ঠিক, কিন্তু তাও একটা কৌতূহল জাগে না? এত কৌতূহল ভালো না, বুঝছিস? টিফিন পিরিয়ডে 3 জনে বসে আছি, তখন সামনে এসে আমার থেকে কিছুটা দূরে বসলো। আমরা ক্লাসমেট, কিন্তু এই কয়েক মাসও কলেজে আসেনি। তুমি তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা না দিয়ে এখানে বসলে যে? এমনিতেই। আমার এমন বসাতে কোনো সমস্যা হচ্ছে নাকি? না, তা নয়। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আড্ডা দাও। তারপর 4 জনে টুকটাক কথা বলতে বলতে সময়টা চলে গেল, তাই আবারও ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন কলেজে যাইনি, কারণ আনিকা অসুস্থ ছিল। আজকে কলেজে এলাম। রাকিবের কাছে আসতেই রাকিব বলল, কিরে, তোর মেয়ের কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা বল, তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা কথা বলতে বলতে রিয়া এলো, এসে বলল, কি রে, কেমন আছিস? আর আনিকা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন অবস্থা বল? এই তো ভালো। আজকে তো নিয়ে আসতে পারতি। নাইনি, বিয়ে করে একটা বাচ্চা পয়দা করে নিলেই তো পারিস। তাহলে তো অন্যের বাচ্চার জন্য এমন আর করতে হয় না। সময় হলেই বিয়ে করে নিব। বাচ্চা আছে বলে এমন করবি, আর তুই না নিয়ে আসতে চাইছিস? আচ্ছা নিয়ে আসবো, এখন চুপ করে অন্য বিষয় নিয়ে আলোচনা কর। তারপর আমরা আমাদের মতো করে আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে আসি। তারপর ক্লাস থেকে বাসায়। সন্ধ্যায় বসে আছি, তখন আপু বলল, কিরে, আজকে কলেজে গিয়েছিলে? এমন ভাবে পড়াশোনায় গ্যাপ দিলে চলবে? আজকে গিয়েছিলাম তো। কোথা থেকে এটাকে পেলো আর নিজের সুখ শান্তি বিসর্জন দিল, আর পড়াশোনার 12টা বাজিয়ে দিল? আপুর দিকে একটু তাকিয়ে থেকে কিছু না বলে উঠে রুমে চলে আসলাম। আমি আমার ওদের কাছে সীমাবদ্ধ, আর সবচেয়ে বড় কথা, আনিকাকে আমার থেকেও বেশি ভালোবাসি। ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আনিকা ঘুমাচ্ছে, ওর দিকে একটু তাকিয়ে থেকে কাজে বসলাম।
আগে বিয়েটা হোক, তারপর দেখছি। এমনভাবে তোকে কে বলতে বললো? তুই ওকে এগুলো বললি কি জন্য? আমি তো ওকে ওর ভালোর জন্যই বললাম। আর আমি খারাপ কি বললাম শুনি? প্রথমে বলে কিছু হয়নি, আর তুই ওকে এখন এগুলো বলছিস? সব ঠিক আছে, তাই বলে কি অন্যের বাচ্চার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দেবে? নিজের ক্যারিয়ার ধ্বংস করবে? ওর ফ্যামিলি তো বাচ্চার দায়িত্ব নিল না, তাহলে ও কি জন্য নেবে? আপুর এমন কথা শুনে বাইরে এসে বললাম, তোমরা মেয়েরা বন্ধুত্বের কি বুঝবা? আর আমার ভালো খারাপ নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আর সামনে তোমার বিয়ে, ওগুলো নিয়ে ভাবো। আমার ভালো খারাপ আমি বুঝবো। আর যদি আনিকাকে নিয়ে তোমাদের এতটাই প্রবলেম হয়ে থাকে, তাহলে ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। পাগল হয়ে গেলি নাকি? কী সব বলছিস? অনেক বড় হয়ে গেছিস তাই না? তো আমাকে কি তোমার ছোট মনে হয়? আচ্ছা, তোমার কেন এত ব্যথা হচ্ছে আমি বুঝলাম না। তোমার খাই না পড়ি যে এগুলো বলো? আমি আমার বাবার টাকায় খাই। এখানে তো তোমার মাথা ব্যথা হওয়ার কিছু নেই। এবার কিন্তু তুই বেশি বেশি বলছিস। দুজনেই চুপ, অনেক হয়েছে তোদের। আর তুই আবার পুরনো কথাগুলো টেনে নিয়ে আসছিস কি জন্য? এসব কিছু আগেই সলভ হয়ে গেছে না? তুই তোর বিষয়গুলো নিয়ে ভাব না। অযথা এগুলো নিয়ে বাড়াবাড়ি করছে। প্রথম প্রথম না মানলেও এখন তো বাচ্চাটার প্রতি আমাদেরও মায়া জন্মে গেছে। আর তুই তো কিছুদিন পর অন্যের ঘরেই চলে যাবি, তাহলে এখন এই সব বিষয়গুলো নিয়ে কি জন্য বলছিস বলতো? ওকে তুই তোর মতো ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, আর তোমাদের এই বিষয়ে কিছু বলবো না। আপু উঠে চলে গেল। আমি আমার মতো রুমে এসে কাজে মন দিলাম। নামাজ পড়ে এসে খেতে এলাম। এসে চুপচাপ খেয়ে উঠে রুমে চলে আসি। আনিকাকে আব্বু খাইয়ে দিচ্ছিল। একটু পরে ঘুর ঘুর করে আমার কাছে হাজির। কি মামুনি, খাওয়া শেষ? আচ্ছা আসো। তারপর আনিকাকে কোলে নিয়ে পড়তে শুরু করলাম। এর মধ্যে আনিকা ঘুমিয়ে পড়েছে, তাই ওকে বিছানায় রেখে আমিও শুয়ে গেলাম। জানি কিছুক্ষণ পরে আবারও জেগে শুরু করবে কান্না। কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ওর কান্নার জন্য ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। ওরে মেয়ে রে, ঠিকমতো ঘুমোতে দে। উঠে ওকে কোলে নিয়ে ওর জন্য কেক নিলাম। নাও নাও, খাও। ওকে বাবা, ঠিক আছে, বলেন কি চলো বলবেন? তোমাকে নিয়েই রান্নাঘরে যাই। আগেই কিছুটা শুনেছিলাম, তারপর ওকে সুইটি নিয়ে বলেছিল। রান্নাঘরে এসে কিন্তু দুধের আপনারা কৌটা যে থেকে সত্যি সত্যি দুধ আসবেন নিয়ে ভাবতে গরম করে পারিনি। ওকে খাইয়ে আমার দিয়ে ছেলের রুমে এসে সম্পর্ক পিসি অন আপনার করলাম। না আপনারা এবং মামনি, আপনার তুমি মেয়ে ভালো চশমা পরে করেই নাও, জানে। না হলে চোখের আপনার মেয়ে সমস্যা হবে। এইসব জেনে শুনেই তারপর বিয়ে করতে আনিকাকে চাইছে। একটা চশমা পরিয়ে পরে দিয়ে যেন কোনো ফোনে অভিযোগ না কার্টুন করে। ভিডিও চালিয়ে আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অনেক সময় হয়ে গেল, কিন্তু ওর চোখে মনে হচ্ছে ঘুম নেই। হঠাৎ দেখি আজান দিচ্ছে, আর আনিকাও ঘুমিয়ে গেছে, তাই ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর কাজ করতে করতে নামাজের সময় হতেই গিয়ে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলো, দেখি আনিকা এখনও ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে, তাই উঠে ফ্রেশ হয়ে এলাম। এসে দেখি উঠে বসে আছে, তাই ওকে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। আর কিছুক্ষণ পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে যাব, তখন আম্মু বলল, তুই কি ওকে নিয়ে যাচ্ছিস? আচ্ছা গেলাম। তারপর আমি আনিকাকে কলেজে নিয়ে চলে আসি। এসে আনিকাকে নিয়ে রাকিবের পাশে বসতেই ইরাপু কোথা থেকে আমার সামনে হাজির। ওনার দিকে তাকিয়ে অনেকটা অবাক হলাম। আসো মামুনি, আমার কোলে আসো। ইরাপুর কথা শুনে আনিকা আমার গলা জড়িয়ে ধরলো। তুমি কি আমার কাছে আসতে বারণ করেছো? না তো আপু। তাহলে আমার কথা শুনে তোমাকে আরো জড়িয়ে ধরলো কেন? আচ্ছা মামুনি, যাও তো তোমার আন্টির কাছে। আমার কথা শুনে আনিকা ইরাপুর কাছে যেতেই বললাম, উল্টাপাল্টা কিছু খাওয়াবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও কি কি খায়? কিছু খাওয়া লাগবে না, নুডলস খাই, কিন্তু এখানে তো মশলা ছাড়া নুডলস পাবেন না। আচ্ছা বাদ দেন, কিছু খাওয়াবেন না। আচ্ছা ঠিক আছে। ইরাপু যেতেই এড়িয়ে আসলো। আসতেই বললাম, ইরাপু তো নিয়ে চলে গেল। সব সময় তো উনি নিয়ে থাকবে না, তাই না? আচ্ছা বাদ দে, আমরা আমাদের মতো কথা বলি। বসে আছি, তখন ইরাপু এলো। দেখি আনিকা কান্না করছে। আসতেই আমি কোলে নিয়ে বললাম, কি ব্যাপার, কান্না করছে কেন? আমার এক ফ্রেন্ড কোলে নিয়েছে আর শুরু করেছে কান্না, কিন্তু কোনোভাবেই থামাতে পারছি না। ওকে, ঠিক আছে। ইরাপু চলে গেল, আর আমি ওর কান্না থামাতে ব্যস্ত। এমনভাবে কয়েকদিন চলে গেল।
চুপ করে বসে আছি। তখন আপু বলল, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আমার সাথে তেমন কথা বলছিস না। আচ্ছা, সেদিনের জন্য সরি। আমি কিছু মনে করিনি। কোথায় তোমার সাথে কথা বলি না? বলছি তো তোমার সাথে কথা। আর তোমার উপর রাগ করবো কি জন্য? আমি তোমার উপর রাগ করিনি। আমি যেমন থাকি, যেমন কথা বলি, তেমনই তোমার সাথে কথা বলি, তাই না? কোথায় তুই আমার কথা বলছিস? আরে তুমিও ছোট বাচ্চাদের মতো কথা বলছো। তুমি কি বলতে চাইছো তোমার সাথে আমি এখন মারপিট করব? তেমন না। আমি কি সেটা বলেছি নাকি? না, তোমার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, আসো মারপিট করি। না থাক, তার প্রয়োজন নেই। না, আসো, তোমার কিছু চুল ছিঁড়ে দিই। এমনভাবে আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম। এমনভাবেই অনেকটা দিন চলে গেল। আজকে আপুর বিয়ে, বাসা ভর্তি গেস্ট, বরযাত্রী এখনও আসেনি। আমি কাজে ব্যস্ত। রিয়া আনিকাকে নিয়ে আছে। ছোট চাচ্চুর বাসা থেকেও সব আসছে। কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। দুপুরে রিয়ার একটা মেসেজ দেখে ছাদে গেলাম। গিয়ে দেখি স্বামিয়া আনিকাকে নিয়ে আছে, কিন্তু আনিকা কান্না করছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, ও কান্না করছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, তুমি ওকে আমার কাছে দাও। স্বামীর কাছ থেকে নিতেই চুপ হয়ে গেল। ও তোমার কাছে আছে সেজন্য কান্না করছে। দেখো, আমি নিতে কেমন চুপ হয়ে গেল। আমার রুমে ঢুকতে যাব, তখন লাগলো কার সাথে ধাক্কা। ও আরে দেখে শুনে রুমে ঢুকতে পারেন না? সামনে তাকিয়ে দেখি হিরাপু। আপনি আমার রুমে কেন? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ওকে, ঠিক আছে। অনিকা কি ঘুমিয়ে গেছে? না, ঘুমাইনি। হিরাপুর কণ্ঠ শুনে আনিকা ওনার দিকে তাকিয়ে আম্মু আম্মু বলে ঝুঁকে পড়লো। ওর এমন কাণ্ডে আমি একদম থ হয়ে গেছি। এই মেয়ে বলে কি? মামুনি, তুমি এগুলো কি বলছো? আপনি এগুলো ওকে শিখিয়েছেন? আমি কিছু শেখাইনি। আমি কিভাবে বলবো আমাকে আম্মু কেন বলছে? আপনি এটা মোটেও ঠিক করেননি। আমি কিছু করিনি, গড প্রমিস। এসব শিখানোর কি প্রয়োজন ছিল বুঝলাম না। ওখান থেকে আসতে যাব, তখন হিরাপু বলল, ওকে আমার কোলে দিয়ে দাও। পাগলের পেট খারাপ তো। আপনি যা শিখিয়েছেন আর না জানি কি কি বলবেন তার ঠিক নেই। আপনাকে আর দিচ্ছি না। আর কিচ্ছু বলবো না, আমার কাছে দিয়ে দাও প্লিজ। হিরাপুর কথা শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনাকে দিচ্ছি না। রিয়াকে দেখে ওর কাছে গিয়ে বললাম, এই নে, আর ওকে কাউকে দিবি না। কাউকে না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, কাউকে দিব না। এটার ডাইনি ওকে আম্মু বলতে শিখিয়েছে, আর দেখে আম্মু আম্মু শুরু করেছে। আমি এত বললাম যেন আমাকে আম্মু বলে, কিন্তু আমাকে বললো না। নিশ্চয়ই আপু জাদুটো না জানে, না হলে কিভাবে এত তাড়াতাড়ি আম্মু বলাতে শিখিয়ে দিল। তোর মেয়ের আম্মু হিসেবে ইরা আপুকে পছন্দ হয়েছে, বোঝাই যাচ্ছে। এসব আবল তাবল না বকে যা বললাম তা কর। আর আমি কাজে গেলাম। তা ঠিক আছে, কিন্তু ওকে কি কিছু খাইয়েছিস? না, কিছু খাওয়ানো হয়নি। আচ্ছা, আমি খাবার নিয়ে আসি, তুই খাইয়ে দে। কিরে, এমনভাবে তাকিয়ে আছিস কি জন্য? আচ্ছা, আমাকে দে, আমি খাইয়ে দিয়ে তোর কোলে দিচ্ছি। না আমি দিচ্ছি, আমাকে খাবার দে। আর শোন, উল্টাপাল্টা কিছু শেখাবি না। যদি উল্টাপাল্টা কিছু শিখেছিস তাহলে তোর কী যে করবো তুই ভাবতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিছুই বলবো না। আচ্ছা, খাবার দিয়ে যা, আমি খাইয়ে দিচ্ছি। আমার রুমে নিয়ে যা, আমি খাবার নিয়ে আসি। রিয়া চলে গেল। আর আমি আবার আমি খাবার নিয়ে আসতেই দেখি ইরাপু আছে। এই, আপনি এখানে কেন? আপু রুমে যান। আর ওকে আপনি নিয়েছেন কেন? ইচ্ছে করছে তাই নিয়েছি। এই যে মামুনি, আম্মু বলে তো। দেখেন, একদম ভালো হচ্ছে না। আপনি একদম এইসব শিখাবেন না। আর মামুনি, এসব পচা কথা বলতে হয় না। ওই সব বাদ, আপনি ওকে আমার কোলে দেন। দিব না। আর তোমার কাজ নেই, এখানে কি করো? না, হবে না, আপনি ওকে আমার কোলে দেন। তখনই আম্মু রুমে এলো, এসে বলল, আনিকাকে খাইয়েছিস? দেখেন না আন্টি, আমি আনিকাকে কোলে নিয়ে আছি, কিন্তু আপনার ছেলে নিতেই দিচ্ছে না, আমার থেকে নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছিস কেন? নিয়ে আছে, থাক না। আম্মু, নিয়ে আসি এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও যা ওকে শিখাচ্ছে তাতে আমার অনেক সমস্যা। তখন ওই আনিকা বলে উঠল। আনিকার কথা শুনে আম্মু একবার আমার দিকে তাকাচ্ছে আর আরেকবার আনিকার দিকে। ইরাপুর দিকে তাকিয়ে দেখি
ওনার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আম্মু, ওইসব পচা কথা বলতে হয় না। প্রবলেমটা হচ্ছে এটা, বুঝেছো? ইরা, তুমি এগুলো কি শিখিয়েছো? সরি আন্টি। আচ্ছা, ওকে রেখে দিয়ে গিয়ে খেয়ে নাও। মনে তো হচ্ছে এখনো খাওয়া হয়নি। ইরাপু আমার কাছে আনিকাকে দিয়ে লজ্জা পেয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। আচ্ছা, তুমি যাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। তুই যা, ওকে খাইয়ে দিচ্ছি। রিয়া, তোমার খাওয়া হয়েছে? না আন্টি, পরে খাবো। না, তুমি গিয়ে খেয়ে নাও, যাও। আর তুইও যা। আম্মু আনিকাকে নিল আর খাবারও নিল। তারপর আমি রিয়াকে বললাম, এ চল আগে খেয়ে নে। রিয়া আর আমিও চলে আসলাম। কিছুক্ষণ পরে এসে দেখি আনিকা দোলনায় ঘুমাচ্ছে। তাই আমি রুমে না গিয়ে আবারও চলে আসি। বিকেলের দিকে আপুরা চলে যাবে। আপু কান্না করছে। আমার কাছে আসতেই, তোকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করিস ভাই, আর ভালো থাকিস। আরে আপু, তুমি তো আজব। এখন তুমি এগুলো কি বলছো? আর সাবধানে যাও। আর এখন কান্না করিও না। আপু আমার কপালে চুমু দিয়ে চলে গেল। তারপর আপুরা চলে যায়। মনটা খারাপ। আপু চলে গেল। রাতে বসে আছি, ডায়েরিটা খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। গেল কোথায়? আর নিলটাকে? সবচেয়ে আমার ডায়েরি কে চুরি করলো? আর সব থেকে বড় কথা, আমার ডায়েরি চুরি করলো কে? কাকে সন্দেহ করব? রুমে তো অনেক কেউ এসেছে। বাইরে গিয়ে বললাম, আম্মু, আমার রুম থেকে ডায়েরি কে নিল বলো তো? আমার ডায়েরিটা চুরি করলো কে? আমি বুঝতে পারছি না। সবচেয়ে তোর ডায়েরি কি নিবে? দেখ, আছে কোথাও? কোথাও নেই। সব জায়গায় খুঁজলাম। আমিও তো বুঝতে পারছি না আমার ডায়েরি কে চুরি করেছে। আমার রুম থেকে সবচেয়ে ডায়েরি চুরি করলো। ভাবতে লাগলাম, কে যে নিল? সব কিছু শেষ। কে যে নিল? আমার সব কিছু জেনে গেল রে। রুমে চলে আসলাম। তারপর বসে থাকলাম চুপ করে। পরের দিন আপুকে নিয়ে আসার জন্য সব রেডি হচ্ছি। তখন আম্মু আমার রুমে এলো। এসে বলল, তুই কি আনিকাকে নিয়ে যাবি? তুমি যদি রেখে যেতে বলো তাহলে রেখে যাব, না হলে নিয়ে যাব। রেখে যা, আমি ওকে দেখে রাখবো। ওকে, ঠিক আছে। আনিকা ঘুমিয়ে আছে, তাই ওর কপালে চুমু দিয়ে বাইরে এলাম। তারপর ৪৫ মিনিট পর আপুর শ্বশুর বাসায় চলে আসলাম। এসে নাস্তা করে আপুর সাথে একটু কথা বলে চুপ করে বসে আছি। তখন ইরা আপু এলো। এসে বললেন, আনিকাকে নিয়ে আসোনি? জি, কি নিয়ে আসিনি? কেন নিয়ে আসোনি? তোমার মেয়েটা কত কিউট, দেখলেই কোলে নিয়ে আদর দিতে মন চায়। আর তার বাপটাও কম কিউট না, দেখলেই একটু আদর দিতে মন চায়। জি, কিছু বুঝলাম না, একটু জোরে বলেন। এমন বিড়বিড় করে বলেন কি জন্য? না কিছু না। বিআই সাহেব, খাওয়া শেষ? হুম, আপনার খাওয়া হয়েছে? হুম, কিন্তু মনটা অনেক খারাপ। মন খারাপ কি জন্য? এই যে তোমার মেয়েটাকে নিয়ে আসোনি। আমি ভাবলাম তোমার মেয়েকে নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসোনি, তাই মন অনেক খারাপ। বিয়ে করে নিলেই তো এমন একটা কিউট বাচ্চা হয়ে যায়, তাই না? বিয়ে করে নিন, তাহলে এমন একটা বেবি তো আপনার ঘরেও চলে আসবে। ইরাপু চুপ হয়ে গেল। কোনো সমস্যা আপু? আরে না, তেমন কিছু না। আচ্ছা থাকো, কাজ আছে। আমি কোনো কিছু কি ভুল বললাম? সরি। ওকে। তোমাকে বলিনি আপু বলবা না? আপু বললে এবার যে কি করব। এই, তোমার থেকে আমি কত বড়, হ্যাঁ? ওনার এমন রেগে যাওয়া দেখে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এটা আবার ওনার কেমন রূপ? আপু, আপনি রেগে যাচ্ছেন কি জন্য? চুপ, জাস্ট শাট আপ। আর একবার আপু বললে তোমাকে ধরে সবার সামনে কেলাবো। মেয়েটা চলে গেল। আমি অনেক মেয়েটা চলে গেল। আমি অনেক অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কি পাগল হলো নাকি? চুপ করে বসে আছি। তখন আমার কাজিন এলো। আসতেই ওদের সাথে কথা বলতে লাগলাম। মেয়েটাকে আর দেখিনি। দুপুরে আপুর পাশে বসে খাচ্ছি, আর তার পাশে তার ননদ মানে ইরাপু আছে। হঠাৎ করে ইরাপু তার প্লেট থেকে মাংসের হাড়গুলো আমার প্লেটে দিয়ে দিল। এটা কেমন হলো? খাও খাও, তোমাকে খেতে দিলাম। আপনাকে খেতে দিতে হবে না। আর আপনি আমাকে এগুলো দিলেন কেন? বললাম তো খেতে দিলাম, খাও বেয়াই খাও। আমি এত খেতে পারবো না। আপু, তুমি নাও, আমি আর খেতে পারবো না। আমি আর খেতে পারবো না, তুই খেয়ে নে না। ধুর, আমিও খাবো না। আর আমারও পেট ভর্তি। এমনভাবে দেখতে দেখতে বাকি সময়টা কেটে গেল। তারপর বিকেলে বাসায় চলে আসলাম।
পরের দিন কলেজে সবাই বসে আছি, তখন বললাম, রিয়া, তুই কি আমার ডায়েরি নিয়েছিস? তো ডায়েরি আমি নিতে যাব কেন? আর তুই যে ডায়েরি লিখিস সেটা তো আমি জানি না। তাহলে আমার ডায়েরি নিলটাকে? সবচেয়ে আমার ডায়েরিটাই চুরি করলো? চুন্নি, ডাইনি, পেতনি, ভূতনি। তুই কি নিশ্চিত মেয়ে মানুষ ডায়েরি নিয়েছে? এমনভাবে গালি দিস কি জন্য? তোর লাগে কি জন্য? তার মানে তুই ডায়েরি নিয়েছিস? সত্যি আমি তো ডায়েরি নেইনি। সামিয়া নিয়েছে নাকি ওকে জিজ্ঞেস করিস। জিজ্ঞেস করতে হবে, ওই বিষয়ে আর কিছু বললাম না। তারপর কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে একটু বের হয়ে এসেছি, তখন ইরাপুর সাথে দেখা। আমাকে দেখে কেমন অদ্ভুত একটা হাসি দিল। আচ্ছা, ডায়েরিটা কি উনি নিয়েছেন? উনি নিতে যাবে কেন? তাহলে নিল কে? ডায়েরি তো পা নেই যে হেঁটে চলে যাবে বা ডানা নিজে উড়ে চলে যাবে। আচ্ছা, ডোন্ট মাইন্ড, ওকে। কিছু কি বলবা? আপনি কি আমার রুম থেকে গতকাল কিছু নিয়েছেন? আমাকে দেখে কি চোর মনে হয়? সরি, আমি কিছু না বলে চলে আসলাম। সরি, আমি কিছু না বলে চলে আসলাম। এসে বন্ধুদের পাশে বসলাম। রাতে দেখি ডায়েরিতে কি লেখা আছে। পড়বো পড়বো করে পড়াই হয়নি। লেখা, সময়ের সাথে সাথে জীবনচক্র কোথা থেকে কোথায় চলে যায় তার ঠিক নেই। যাদের জন্য লড়াই করলাম তারাই এক এক করে চলে গেল। নিধি আনিকাকে জন্ম দেওয়ার সময় চলে গেল, আর আমার প্রাণের বন্ধুটাও চলে গেল তার 3 মাস পর। আর দিয়ে গেল মস্ত বড় একটা দায়িত্ব, তাদের মেয়ের দায়িত্ব। তবে একটা জিনিস ভালো লেগেছে, ওদের মেয়ের নামটা আমার নাম অনুসারে রেখেছে। তবে কষ্ট লাগে যখন ভাবি ওরা কেউ বেঁচে নেই। আজকে আনিকার বয়স 4 মাস, আমার কাছে হলো 1 মাস। কিন্তু এই 1 মাসে আব্বু আম্মু তারপর আপুর কাছে কত যে কটু কথা শুনেছি তার ঠিক নেই। অনেক খারাপ লাগে, কিন্তু মুখ বুজে সহ্য করি। কি বলবো তাদের? আমি ওদের বোঝাতে পারছি না যে আমি অদাবদ্ধ। তারপর এই 1 মাসে মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে। আজকে সবার কথা সহ্য করতে না পেরে আনিকাকে নিয়ে নিলয়ের বাসায় গিয়েছিলাম, যেন ওর দায়িত্ব নেই। সাথে আব্বু আম্মুও গিয়েছিল, কিন্তু আমাদের দেখেই ওর পরিবার আমাদের অপমান করলো। ওদের অপমান সহ্য করতে না পেরে আব্বু আমাকে নিয়ে চলে আসলো। সেদিন থেকে আব্বু আম্মু আপু ও আনিকাকে দেখাশোনা করতে শুরু করে। তবে আরেকটি কথা, আমার চাচাতো বোন সামিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওকে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আনিকার জন্য চাচু বিয়েটা ভেঙে দিল। অনেক কষ্ট হয়, কিন্তু বাচ্চাটার মায়াবী মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যাই। মনেই হয় না এটা আমার ফ্রেন্ডের মেয়ে, মনে হয় এটা আমারই মেয়ে। মাঝে মধ্যে আপু বলে আমার নাকি পড়ালেখা, সুখ, শান্তি সব কিছুই শেষ হয়ে গেছে। আপুর কথা শুনে অনেক খারাপও লাগে, রাগও হয়। মাঝে মধ্যে এগুলো নিয়ে ঝগড়াও করি। যদিও আপু সত্যি কথা বলে, কিন্তু ওগুলো নিয়ে আমার আফসোস নেই। বন্ধুরা বলে বা ফ্যামিলি বলে আমাকে নাকি কোনো মেয়ে পছন্দ করবে না বা বিয়ে করবে না। তবে এগুলো নিয়ে প্রথম প্রথম মন খারাপ হলেও এখন আর করি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয় এতে আমার ভাগ্যে ভালো কিছু আছে। এখন আর আগের মতো জোর গলায় কিছু চাইতে পারি না, বলতে পারি না এটা আমার লাগবেই লাগবে। একটা মা ছাড়া বাচ্চা লালন পালন করা কত যে কঠিন সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তবে ফ্যামিলির লোকজন অনেক সহ্য করেছে। তবে শেষ পর্যন্ত আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা বুঝলাম। এটা ওর মেয়ে না, ওটা বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তবে খারাপ লাগছে ওর বেস্ট ফ্রেন্ড বা ওর স্ত্রী কেউ বেঁচে নেই। আরো অনেক কিছুই লেখা আছে, ওগুলোও পড়লাম। শেষের দিকে গিয়ে চোখ দুটো আটকে গেল। কাউকে পছন্দ হলে বলতে পারি না। স্বামীর বিয়ে হয়েছিল এবং কয়েকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। শুনলাম ওর বর নাকি অনেক টর্চার করতো। আমি তো এমন চাইনি ওর এমন কিছু হোক। আমি তো চেয়েছিলাম ও যেন সুখে থাকে। আম্মু কি জিনিস আনিকাকে বুঝতেই দেয়নি, কিন্তু রিয়া ডাইনি ওটা ওকে আম্মু বলা শেখাচ্ছে, কিন্তু ও ব্যর্থ। আম্মুর কথা বলতে বললেই আমাকে দেখিয়ে দেই, এবং আব্বু বললেও আমাকে দেখিয়ে দেই। আজকে ডাইনিটা নিয়ে গিয়ে কাকে যেন আনিকাকে দিয়ে আসলো। আমার তো অনেক রাগ হচ্ছিল, যাকে তাকে দিয়ে চলে আসছে।
তারপর রিয়ার কথা শুনে যখন আনিকাকে নিতে থার্ড ইয়ারের ক্লাসরুমের সামনে এসে একটা মেয়ের কাছে দেখলাম, তখন হঠাৎ করেই আমার মনে হলো ওরা মা মেয়ে দুজনকে বেশ মানিয়েছে। সত্যি সত্যি মনে হচ্ছে ওরা মা মেয়ে। মেয়েটাকে আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু তাও রাগ দেখিয়ে আনিকাকে ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম। পরে জানতে পারলাম ওটা নাকি মিনহাজ স্যারের বোন। তবে সব থেকে বেশি অবাক হলাম যখন ওকে বিকেলে আমাদের বাসায় দেখলাম। ওরা নাকি আপুর বিয়ে নিয়ে আসছে। কথাটা শুনেই ভালো লাগলো এবং বিয়ের কথাও পাকা হয়ে গেল, আর বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। তবে আপন ননদকে অনেক ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। হয়তো একটু আধটু ভালোবাসি, কিন্তু এটাও কখনো বলা যাবে না। আমার মনের ভিতরে আর ডায়েরির পাতায় জমা থেকে যাবে। দেখি আল্লাহ কপালে কী লিখে রেখেছেন। আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যেগুলো ওর কাছে স্পেশাল মনে হয়েছে সেগুলো আর কি। আমি আপু বলতে বারণ করি, এগুলোও লিখে রেখেছে। শয়তান ছেলে এমন ভাব দেখায়, মনে হচ্ছে আমাকে সহ্যই করতে পারে না। আমাকে দুই চোখের বিষ মনে করে, কিন্তু তলে তলে আমাকে নাকি ভালোবাসে। দাঁড়াও শয়তান, তোমাকে যে কি করব। ফাজিল ছেলে, কিছুদিন যা, তারপর তোমায় দেখছি। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। ইরাপুর ব্যবহারগুলো কেমন অদ্ভুত। আপু বলতে দিবে না, ফাজলামি করে, রাগ দেখায়, হয়তো মজা করে, তাছাড়া আর কী হতে পারে। আর আমি যদি এগুলো অন্য কিছু ভেবে নিই তাহলে আমি মস্ত বড় ভুল করব। ডায়েরি খোঁজাখুঁজি করিনি, আবার নতুন একটাই লেখালেখি করি। ইরাপু আজকে আমাদের বাসায় এসেছে। আপু বাসাতেই আছে, আর ভাইয়া এবং ইরাপু এসেছে কারণ বিকেলে আবুকে নিয়ে যাবে, তাই। চুপ করে রুমে বসে আছি, তখন ইরাপু এলো। ওনার কোলে আনিকা আছে। তোমার কি যেন হারিয়েছে বলছিলে? ওনার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললাম, হারিয়ে যায়নি, কোন চুন্নি চুরি করে নিয়ে গেছে। ডাইনি, পেতনি, ভূতনি, শাকচুন্নি। এই এই, একদম গালি দিবা না। এই নাও তোমার ডায়েরি। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আপনি আমার ডায়েরি চুরি করেছেন? চুন্নি কোথাকার! আপনাকে কি আপনার পরিবারের লোকজন শিক্ষা দেয়নি যে কারো পার্সোনাল জিনিস না বলে নিতে হয় না? আমার পারিবারিক শিক্ষা নিয়ে একদম কথা বলবা না। আপনি আমার রুম থেকে যান, বের হন আপনি আমার রুম থেকে। আহা, এত রেগে যাও কেন? আর তোমার ডায়েরি পড়া শেষ, সব কিছু আমি জানি। আচ্ছা মামুনি, আম্মু বলে ডাকো তো। আম্মু বলো তো। এই একদম ঠিক হচ্ছে না কিন্তু। দেখেন আপু, আপনি এগুলো একদম বলবেন না। আমি উঠে গিয়ে নিতে যাব, কিন্তু ইরা আপু দিচ্ছে না। আপু দেখেন, একদম ভালো হচ্ছে না। শালা ক্র্যাশকে আপু বলতে লজ্জা করে না? কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? আর কতটা ভালোবাসো শুনি? আপনার মাথা ঠিক আছে? আপনি কী সব বলছেন? আর আপনি আমার রুম থেকে বের হন তো। আর ওই সব ডায়েরিতে এমনি এমনি লিখেছিলাম। আর আপনি এখন যান তো, গিয়ে খাওয়া দাওয়া করেন। আর আপনি আনিকাকে দিয়ে যান। এটা আমার মেয়ে, বুঝেছো? দেখো কেমন আমাকে আম্মু বলে ডাকে। আম্মু, আম্মু। এই দেন ওকে। দেখুন, আম্মুকে কিন্তু সব কিছু বলে দিব। আমি খারাপ কিছু শেখাচ্ছি না, সুন্দর একটা শব্দ শেখাচ্ছি। আম্মু, আম্মু। আর আমিও ডায়েরির সব কিছু বলে দিব। দেখেন একদম ভালো হচ্ছে না কিন্তু। আম্মু, ও আম্মু, ডাকতে ডাকতে বের হইলাম। আম্মু দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আবার কি হলো? এর আপু কি শেখাচ্ছে আনিকাকে? দেখো, এগুলো বারণ করো বলতে, নাহলে কিন্তু ভালো হবে না। এরা আবার কি করলো? না, কিছু করেনি। এই দেন ওকে। আনিকাকে ইরাপুর কাছ থেকে নিয়ে রুমে চলে আসলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। এই, তোমাকে বলিনি ওকে আম্মু বলবা না? বলো, আর আম্মু বলবা না। বলো, আম্মু বলবা না। আম্মু। বলো, আর আম্মু বলবা না। এমন অপরিচিত মানুষের কাছে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি না যেতে বলবো ততক্ষণ পর্যন্ত যাবে না, বুঝেছো? বলো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কারো কাছে যাবে না, ওকে? কারো কাছেই যাবে না। কেউ নিতে চাইলে শুরু করবা কান্না, বুঝেছো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। উঠে গিয়ে দরজার কাছে গেলাম। আপনার সমস্যা কি? তেমন কিছু না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কথোপকথন শুনছিলাম। আচ্ছা, মেয়েকে কতটা শিখিয়ে দিয়েছো শুনি? মামুনি, আমার কাছে আসো তো। ইরাপু আনিকাকে কোলে নিতেই শুরু করলো কান্না। কাছে গিয়ে নিয়ে বললাম, আপনি গিয়ে খেয়ে দে ঘুমিয়ে পড়েন।
বিষয়টা কেমন হলো শুনি? এমন হলো কি জন্য? দেখেন, আপনি এই কিছুদিনের পরিচিত, আর আমি ওর বাবা। আর আপনি এসব শিখাবেন না। আপনি মনে হচ্ছে এখনও খাননি, গিয়ে খেয়ে নেন। এই যে মামুনি, আম্মু বলে তো। ইরাপুর কথা শুনে আনিকা আমার কাঁধে মাথা রাখলো। হুদাই এসব না বলে আপনি জানতো? আচ্ছা, সত্যি আমাকে ভালোবাসো? আরে না, এমনি লিখেছিলাম। আপনাকে ভালোবাসতে যাব কি জন্য? আচ্ছা, এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে খেতে চান? আমার খাওয়া শেষ হয়ে গেছে। ওকে, আমার খাওয়া হয়নি, আমি চাই। আর না দাঁড়িয়ে খেতে এলাম। আম্মু, খাবার দাও। চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার দিল। আম্মু, আনিকার খাওয়া হয়েছে? অনেক আগেই খাইয়েছি, কিন্তু এখন খাবে কি না বলতে পারবো না। ওকে, আমি খেতে লাগলাম। আর মাঝে মধ্যে আনিকাকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম ভাইয়া কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে থাকলাম। তখন ভাইয়া বলল, আকাশ, তোমার কাছে শেখা লাগবে কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়। কি যে বলেন না ভাইয়া, এ তেমন কিছু না। এত কিছু সামলে নাও কিভাবে? পড়ালেখা, বাচ্চা, তারপর অনলাইনের কাজ, এত কিছু কিভাবে কি? যেমনভাবে দেখছেন সেভাবেই। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি গেলাম ভাইয়া, ঘুম আসছে। ওকে, তোমার ভাই বয়সের দিক থেকে ছোট, কিন্তু সব দিক থেকেই আমার থেকে বড়। বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তোমার ভাইয়ের কাছ থেকে শেখা লাগবে। সবার কাছে কত যে কথা শুনেছে তার ঠিক নেই। আনিকাকে নিজের থেকেও বেশি ভালোবেসে। সেটাই তো দেখছি, কিন্তু এরা কি বলেছে আকাশকে? তোমার বোন তো আনিকাকে আম্মু বলতে বলেছিল। তুমি একটু বারণ করে দিও না ইরাকে। ওই শয়তানটা আবার এমন করেছে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বারণ করব। রুমে এসে দরজা লাগিয়ে চুপ করে শুয়ে রইলাম। আচ্ছা, তোমাকেও ঘুম পাড়িয়ে দিই, তারপর আমিও ঘুমাই। তারপর বাবা মেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে। তারপর ওকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে বাইরে এলাম। দেখি সবাই বসে আছে। আমি কি আম্মুর পাশে বসলাম। চলে যাবা নাকি আপু? হুম, চলে যাব রে। এখনই তো মনে হচ্ছে বের হয়ে গেছো। এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে গেলাম। ওকে ওকে ওকে, যাও। আপুরা চলে গেল। পরের দিন কলেজে এলাম, বসে আছি। তখন রাকিব আসলো। আসতেই বললাম, ডায়েরিটা আপু নিয়ে গিয়েছিল। কি বলিস? তারপর কি হয়েছে? ডায়েরিতে যা যা লেখা হয়েছে সব পড়ে নিয়েছে। ডাইনি, পেতনি, ভূতনি, শাকচুন্নি, ইচ্ছে করছে কি যে করতে। কি বলবা তুমি? এই, আপনি কি সত্যি ভূত নাকি? কোথা থেকে আসলেন শুনি? আরে, কি বললা তুমি? তুমি আমাকে এমন ভাবে বকা দিচ্ছ কি জন্য শুনি? আমি নিব, 100 বার নিব। এতে তোমার কোনো অসুবিধা? আপনি আমার পার্সোনাল জিনিস নিতে পারেন না। নিব নিব নিব। আকাশের ফ্রেন্ডকে হাতের ইশারা করে যেতে বলতেই ইশারা বুঝে গেল। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে, বলতে পারি? ঢং না করে বলেন, কি বলবেন? শোনো, আমিও না তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ওনার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। আপনি কি ঠিক আছেন? কী সব বলছেন এগুলো? তুমি কি কানে কম শোনো? বলছি আমি তোমাকে এতগুলো ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। সবাই ঠিক আছে, কিন্তু আপনি কি পাগল হয়েছেন? কী সব বলছেন? আর যা কিছু বলছেন ভেবে বলছেন? সব কিছু ভেবে বলছি। আচ্ছা, এর ভবিষ্যৎ কি? আপনি কি সেগুলো ভেবেছেন? আমাকে কি তোমার পাগল মনে হয়? সেটা আপনি জানেন, আর আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভালোবাসেন, কিন্তু আপনার পরিবার বা আমার পরিবার না হয় মেনেই নিল, কিন্তু আপনার পরিবার মানবে? আর সবচেয়ে বড় কথা, আমার আপু আপনাদের বাসায়। কোনো সমস্যা হলে খুব খারাপভাবেই ইফেক্ট পড়বে। পরিবারকে মানানোর দায়িত্ব আমার। এবার তো রাজি হয়ে যাও। এগুলো আপনার ভালো লাগা। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, তাই না? আর আমি সব কিছু জেনে বুঝে বলছি। আচ্ছা দেখেন, এত করে বলছেন তখন আপনার পরিবারকে বলে দেখেন। আচ্ছা, যখন এত করে বলছেন, আপনার পরিবারকে বলে দেখেন। যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। আগে আপনার পরিবারকে রাজি করান, তারপর লাফালাফি করেন। আর আপনি নিশ্চয়ই পাগল হয়েছেন।
আপনাকে পাগলাগারদে পাঠানো উচিত। কি হলো, আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? আর কলেজে এত এত ছেলে থাকতে আপনার আমাকেই কেন পছন্দ হলো? তা তো আমিও জানি না, যেদিন জানতে পারবো সেদিন বলবো। আচ্ছা, সে যাই হোক, আমি গেলাম। ওকে। ইরাপু চলে গেল। আমি আবারও বসে থাকলাম। এসব ভেবে লাভ নেই, বাসা থেকে মানবে না। তখন রাকিব আর রিয়া একসাথে আসলো। এসেই বলল, তোর আপন ননদ কি বলছিল? বলছে ভালোবাসে, কিন্তু ও মনে হচ্ছে কিছু না ভেবেই এইসব বলছে। শুধু শুধু কেউ মানবে না আর এইসব নিয়ে ভাবছে। তুই তো পছন্দ করিস তাই না? এমন না যে পছন্দ করিস না। পছন্দ করলেই যে প্রপোজ করতে হবে সেটা তো নয়। ও ভালো করে সব কিছু জানে, কারণ আমার ডায়েরিটা ও পড়েছে। আর আমি এটাও বললাম, যদি পরিবারকে রাজি করাতে পারে তাহলে আমার সমস্যা নেই। জানি আমার পরিবার মেনে নিলেও ওর পরিবার কখনো মানবে না। ও আচ্ছা, ভালো করেছিস। যদি উনি ওনার পরিবারকে রাজি করাতে পারে তাহলে কোনো সমস্যা নেই, পারলেই ভালো। হুম। কি রে রিয়া, তুই এমনভাবে চুপচাপ আসিস কি জন্য? না, তেমন কিছু না। তোর মন খারাপের কারণটা বুঝতে পারছি। তুই যদি তোর ফ্যামিলিকে রাজি করাতে পারিস তাহলে তোর সমস্যা নাই, সেটা তোকে আগেই বলেছি। দেখ, এসব আবেগ বুঝেছিস? তুই আমার ফ্রেন্ড আছিস, ফ্রেন্ড হয়ে থাক। না, তেমন কিছু না। আমি তো সেটা বুঝতে পারছি। আচ্ছা, ওইসব কিছু বাদ দে তো। হুম। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দুপুরে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নিয়ে নামাজ পড়ে খেয়ে রুমে চলে এলাম, কারণ আনিকা ঘুমাচ্ছে, তাই আমিও ঘুমিয়ে নিই। রাতে আপু, তোমাকে কিছু বলার আছে। বল, শুনছি। মারবে না তো আমাকে? আমার তো অনেক ভয় করছে। কি এমন বলবি যে ভয় পাচ্ছিস? আচ্ছা বল শুনি। না, মানে আসলে আপু, আমি আমি একটা ছেলেকে ভালোবাসি। কি? ওইসব রিলেশন বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। আর নেক্সট টাইম যেন এইসব না শুনি। তুই জানিস না এই বাসায় প্রেম ভালোবাসা এলাও না, কারো পছন্দ না। আচ্ছা, প্রেম ভালোবাসা এলাও না, ঠিক আছে, তবে আমি বিয়ে করব। কি বিয়ে? পড়ালেখা বাদ দিয়ে এইসব হচ্ছে? আমার পড়াশোনা ভালো লাগে না। পাগল হয়ে গেছিস? কি সব বলিস এগুলো? আর লজ্জা করে না এসব বলতে? ভাবির ভাইকে পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। কি পাগল হয়েছিস? ছেলেটা তোর থেকে বয়সে ছোট, কোনো কিছু করে না, তার উপর ওর একটা বাচ্চা আছে। তোর মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব নয়। আমি এটা কখনোই মেনে নেব না। আমি তোর জীবনকে নষ্ট করতে পারি না। আমি এত কিছু জানি না, ওকে আমার পছন্দ, ওকেই আমি বিয়ে করব। আর যদি তোমরা রাজি না হও তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা মাথায় আনবে না। ওকে ছাড়া আমি বিয়েই করব না কাউকে। শোন, তোর এইসব আবেগ কিছুদিন যাক, এগুলো একা একা ঠিক হয়ে যাবে। সরি, ওকে, কোনো সমস্যা নেই, আবেগ তো আবেগ। ইরাপু আর কিছু না বলে চলে গেল। আঙ্কেল ইরাপুর কথাকে গুরুত্ব না দিয়ে চুপ করে বসে থাকলো। রাতে বসে আছি, তখন আপুর নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? ভালো, তুই কেমন আছিস? ভালো। কেন, কোনো সমস্যা হয়েছে? এত রাতে ফোন দিলা যে? এগুলো কি শুনছি? তুই কি আমার সংসার ভাঙতে চাচ্ছিস? মানে কী সব বলছো? আমি তোমার সংসার ভাঙতে যাবো কী জন্য? আর তুমি কী সব উল্টাপাল্টা বলছো? ইরার সাথে তোর কিসের সম্পর্ক শুনি? ওনার সাথে আবার আমার কিসের সম্পর্ক থাকবে? ওটা তোমার ননদ, এই আর কি। দেখ, তুই এমন কিছু করিস না যেটায় আমার সমস্যা হয়। আমি এটা বুঝি না, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? তোমার ননদ আমার সাথে কথা বলতে আসে, আমার মেয়েকে ওকে আম্মু ডাকতে শেখাচ্ছে, আবার আজকে বলছে ভালোবাসে। তাই আমি বলেছি, আপনি যদি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি। আর তুমি আমাকে কখনোই ফোন দিবে না। আমি এটা বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো। রাগে ফোন কেটে দিলাম। আমি এটা বুঝলাম না আপু আমার সাথে এমন কেন করছে। আবারও ফোনটা বেজে উঠলো। দেখি আপু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, কি হলো, তুমি আবারও ফোন দিলা কি জন্য?
আমি তোমার দোলা ভাই। জি, বলেন কি বলবেন? দেখেন ভাইয়া, আপনার বোনকে আমি অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু আপনার বোন শোনেনি। যেটা সম্ভব নয় সেটা আপনার বোন বলছে। আর আমি এটাও জানি আপনারা রাজি হবেন না। তাই বলেছি যেন আগে আপনার বোন ফ্যামিলিকে রাজি করাই। আমি তোমার কথা বুঝলাম। তোমার আপু এমনভাবে কথা বললো তাই তোমার আপুর হয়ে আমি সরি বলছি। আপনি কি বলছেন ভাইয়া? আর সেটা সমস্যা না। আপনাকে আর আপুকে সরি বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখলাম। তারপর ফোন কেটে দিলাম। অসহ্য সব। পরের দিন বন্ধুরা বসে আছি। তখন ইরা আপু আসলো, এসে বলল, বিয়ে করলে আমি তোমাকেই করব। আর যদি সেটা না পারি তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। গতকাল সবার কথা শুনে আমার ভালোবাসা আমার জেদে পরিণত হলো। যতদিন না সবাইকে রাজি করাতে পারি ততদিন আমি তোমার সামনে আসবো না। ইরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। তখন রাকিব বলল, কাজটা কি ঠিক হলো? এগুলো ওনার আবেগ। কিছুদিন পর এই আবেগগুলো কেটে যাবে। আর আমার কিছু বলার বা করার মতো সাধ্য নেই যে আমি কিছু করব। এর ভিতরে 2টা বছর কেটে গেছে। সেদিনের পর থেকে ইরাপুকে আর দেখিনি, কলেজেও দেখিনি। আর আমাদের বাসায় তো আসেনি। মনে মনে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আমিও ভালোবেসেছি, কিন্তু তার বলতে পারিনি। আর কখনো বলাও হবে না হয়তো। আমার প্রিন্সেস এখন অনেক বড় হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে নিধির মতোই হয়েছে। এত যে কথা বলতে পারি বলার বাইরে। চুপচাপ বসে কাজ করছি। তখন আমার কাছে এসে কোলে উঠে বসলো। তারপর বলল, আব্বু, আম্মু কি? আমার আম্মু নেই কেন? তোমার তো আম্মু আছে, আম্মু নেই কেন? এই রে, এখন আমি কি বলবো? আসলে মামুনি, তোমার আম্মু তো নেই, বেড়াতে গেছে। কিছুদিন পরে তোমার আম্মু আসবে। এতদিন থেকে আসেনি কেন? আমি আম্মুর কাছে যাব, আম্মুকে এনে দাও। হ্যাঁ, আচ্ছা, এই কথা মাথায় আসছে না। হঠাৎ করেই ওর মাথায় এই কথা কে ঢুকালো? এতদিন তো এই কথা বলেনি। হঠাৎ করেই বা এই কথা কি জন্য? আমি আম্মুর কাছে যাব, আমাকে আম্মুর কাছে নিয়ে চলো, আমি আম্মুর কাছে যাব। মামুনি, কান্না করতে হয় না। তোমার আম্মু কিছুদিন পরে চলে আসবে। কি জ্বালা, ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না। হঠাৎ খিলখিল হাসির শব্দ এলো। দরজার দিকে তাকিয়ে দেখি হিরাপু। ওনাকে দেখে অনেক অবাক হলাম। একটু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। 2 বছর পর এতদিন কোথায় ছিল? অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখলাম। আবেগের বশবর্তী হয়ে গেলে চলবে না। আর নিশ্চয়ই এতদিনে বয়ফ্রেন্ড হয়ে গেছে। আপনি ভিতরে এসে বসুন। কবে আসলেন? হিরাপু ভিতরে আস্তে আস্তে বলল, এই তো একটু আগেই আসছি। তাই তো বলি, হঠাৎ করেই ওর মাথায় আম্মুর ভূত কোথা থেকে চাপলো? আস্তে আস্তেই আগের মতো শয়তানি শুরু করে দিয়েছেন। একটু একটু। কেমন আছো বলো? আগের থেকে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছো। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই। মামুনি আমার কাছে আসো। আমি আম্মুর কাছে যাব, তোমার কাছে আমি যাব না। আমাকে তোমার আম্মু মনে হচ্ছে না? আমি তো তোমারই আম্মু। ইরাপুর কথা শুনে ওনার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছি। ইরা মিটিমিটি হাসছে। আপনি এসব কি বলছেন? সত্যি তুমি আমার আম্মু? আমি তোমার আম্মু। আসো আমার কাছে আসো। আসো আসো। আনিকা আমার কোল থেকে নেমে ইরাপুর কাছে চলে গেল। ইরা কোলে তুলে নিয়ে আনিকাকে চুমু দিল। আনিকাও ইরাপুর গালে চুমু দিল। আমি ওদের কাণ্ড দেখছি। সত্যি তুমি আমার আম্মু? আমি তোমার আম্মু। তোমার আব্বু তো পচা, তাই আমার কাছে তোমাকে নিয়ে যায়নি, তাই আমি চলে এসেছি। আচ্ছা চলো আমরা বাইরে যাব। আপনার কাছে আসলাম একটা কারণে। জি বলেন, কি বলবেন? মেয়েটার জন্য এত ছেলে দেখলাম, কিন্তু কোথাও বিয়ে দিতে কোনোভাবে রাজি করাতে পারিনি। তার একটা কথা, আপনার ছেলেকে বিয়ে করবে, তাই বাধ্য হয়ে আপনার কাছে আসা। এই কিছুটা শুনেছিলাম, সুইটি বলেছিল, কিন্তু আপনারা যে সত্যি সত্যি আসবেন ভাবতে পারিনি। আমার মেয়েকে কি আপনার ছেলের বউ বানাবেন? আত্মীয়তার ভিতরে এসব বিয়ে শাদী পছন্দ নয়, কিন্তু মেয়ের জেদের জন্য আসতে হলো। আমার ছেলের সম্পর্ক আপনারা এবং আপনার মেয়ে ভালো করেই জানে।
আপনার মেয়ে এইসব জেনে শুনেই বিয়ে করতে চাইছে, পরে যেন কোনো অভিযোগ না করে এই বাচ্চাটা নিয়ে। যদি অভিযোগ করে তাহলে কিন্তু শুনবো না। আঙ্কেল, কখনো অভিযোগ করব না। তুমি ভেবে চিন্তে বলছো তো? 2 বছর থেকে এমন জেদ ধরে বসে আছে, আর আপনি বলছেন ভেবে বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা মেয়েকে ছেলের বউ করতে কোনো আপত্তি নেই তো? বিয়ে সব কিছু ঠিক করতে পারেন। সব কিছু চুপচাপ শুনলাম। সব শুনে রুমে এসে বসে থাকলাম। তখন ইরাপু আমার রুমে এলো, এসে বলল, কি মিললো তো আমার কথা? বলিনি বিয়ে করলে তোমাকে করব? জি মিলেছে, এখন লাফালাফি করতে পারেন, সমস্যা নেই। একটু জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ভালোবাসি কথাটা বলতে বড্ড ইচ্ছে করছে। ইরাপুর কথা শুনে ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, সত্যি কি এমনভাবে কেউ ভালোবাসতে পারে? আনিকাকে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম। আনিকা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। বুঝলাম না ওর কাছে কি এমন মায়া আছে যে আনিকা ঘুমিয়ে পড়ল। ইরা আনিকাকে বিছানায় রেখে দিতেই, হাত বাড়িয়ে দিতেই ইরা আপু এসে জড়িয়ে ধরল। আমিও আলতো করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে ইরাপু কান্না করছে। কি হলো, কান্না করেন কেন? তুমি বুঝবে না। যদি আমার প্রতি তোমার ভালোবাসা থাকতো তাহলে আমার কান্না করার কারণ বুঝতে। তাই বুঝি? ভালোবাসতে শুধু আপনি পারেন, আমি পারি না? আমি তো জানি না ভালোবাসা কি। সত্যি তুমি বোঝো না ভালোবাসা কি? যদি বুঝতে তাহলে এমন ভাবে কষ্ট দিতে না। তাই কষ্ট পেয়েছেন? আচ্ছা, যত কষ্ট পেয়েছেন ততটা আদর দিয়ে পুষিয়ে দিব, হবে না? খুব হবে। ইরাপু ছেড়ে দিল, কারণ রুমে যে কেউ আসতে পারে। কি হলো, এমনভাবে লজ্জা পাচ্ছেন কি জন্য? না কিছু না। ইরাপু লজ্জা পেয়ে চলে গেল, পাগলিটা। আমি বাইরে এলাম, এসে দেখি সবাই কথা বলছে। ওখান থেকে ছাদে চলে আসলাম, এসে চুপ করে দাঁড়িয়ে আছি। পাশে এসে কেউ দাঁড়িয়েছে, তাকিয়ে বললাম, আপনি এখানে যে? আমার এখানে আসা বারণ আছে নাকি? না তা নয়, এখন চলে যাবেন তো তাই আর কি। চলে যাবো তো, আর খুব তাড়াতাড়ি তোমার বাসায় আসবো। আর আপনি আপনি করে বলছো কেন? ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা সাবধানে যান তাহলে। তুমি মনে হচ্ছে আমাকে পাঠানোর জন্য তাড়াহুড়ো করছো। কি ব্যাপার শুনি? আরে তা হতে যাবে কেন? আচ্ছা, আপনার কি পড়াশোনা শেষ হয়ে গেছে? না মানে মাস্টার্স কি কমপ্লিট হয়ে গেছে? কিভাবে হয় শুনি? আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, এর থেকে বেশি না। তা ঠিক আছে। আপনি কি মাস্টার্স কমপ্লিট করতে চান নাকি? করলে তো হয়, কিন্তু শেষ করে কি জব করব? তোমার তো আবার জব পছন্দ না। তা ঠিক নয়, অন্য কেউ করুক, কিন্তু আমার মিসেস করবে এটা পছন্দ না। আর যদি জব করে তাহলে সংসার সামলাবে কে? আমার দেখাশোনা কে করবে? বাচ্চার দেখাশোনা কে করবে? জব করে এসে বলবেন আমি ক্লান্ত, এগুলো পারবো না, পরে করব। ওই বলে না বাকির নাম ফাঁকি, ওই রকম হবে। বুঝেছেন? ইনকাম করার দায়িত্ব আমার, সংসার সামলানোর কাজ আপনার, বুঝেছেন? টাকা পয়সা নিয়ে আপনার ভাবা লাগবে না। বুঝলাম জনাব। মহারানা 1.5 লাখ করেছে। ওকে, আর কিছু করেছে? আম্মু বলেছিল, মানে তোমার আম্মু বলেছিল ওনার স্বর্ণ আমাকে দেবেন। ওকে, আর কিছু বলেছে? তুমি আমার হ্যাঁ তা ঠিক আছে, আর কিছু নেই? আছে। তোমার মাথা আর আমার মুন্ডু আর আর করে যাচ্ছে। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। 01316। আর বিয়ের ডেট কত তারিখ করলো? ডেট ঠিক করলে তো এই মাসের 17 তারিখে। হ্যাঁ ওকে, আচ্ছা বুঝলাম। আর একটু কথা বলে ইরাপু চলে গেল, আমিও পিছনে পিছনে আসলাম। তারপর ওনারা বিদায় নিয়ে চলে গেল। রাতে বসে আছি, তখন ইরাপুর ফোন আসলো। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আনিকাকে দিই। আনিকার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। পরের দিন ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম থেকে ওঠেন জনাব, ওঠেন। ওঠেন না। কত বাজে? সকাল 7টা বাজে, ওঠো। আরে বাবা ওঠো, ওঠো। আর আমাদের মেয়েটা ওঠেনি? উঠলে তো এতক্ষণ ঘুমিয়ে থাকার কথা নয়। উঠেছে আর আব্বুর সাথে খেলা করছে। আচ্ছা পরে কথা বলি, ঘুমাবো এখন। রাতে ঠিকমতো ঘুমানো হয় না, বুঝতে পারছেন। না এখন আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো। দূর, রাখো না প্লিজ, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে ঘুমাও। যদি আর ফোন দিয়েছো তাহলে আমিও রিসিভ করব না।
বলে রাগ দেখিয়ে ফোন কেটে দিলাম। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। তারপর আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে এসে ইরাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবারও দিলাম, কিন্তু রিসিভ করলো না। দূর ছাই, কেমনটা লাগে। আর দিলাম না ফোন। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তখন ওই আনিকা রুমে এলো, এসে বলল, আমিও যাব আব্বু। আচ্ছা চলো তাহলে। তারপর আনিকাকে রেডি করিয়ে নিয়ে বাবা মেয়ে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। রাকিবের কাছে আসতেই রাকিব বলল, কেমন আছো আনিকা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার কাছে এসো। আনিকা রাকিবের কাছে গেল আর আমি রাকিবের পাশে বসলাম। দেখলাম রিয়া আসছে। ওহ, বলা হয়নি, রিয়ার ৮ মাস আগেই বিয়ে হয়ে গেছে। রিয়া আমাদের কাছে আসতে বললাম, কিরে কয়দিন পরে কলেজে আসলি? এই 20 দিন মতো হবে। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আনিকা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তারপর তিনজনে কথা বলতে লাগলাম। ওহ, আরেকজনের কথা তো বলাই হয়নি, সামিয়া। ৫ মাস আগের কথা বলি। সবাই বসে আছি, তখন সামিয়া বলল, তোমাকে কিছু বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো, কি বলবা? একটু সাইডে গেলে ভালো হয়। আচ্ছা, উঠো তাহলে। তারপর আমি উঠে এক পাশে এলাম, আর পিছনে পিছনে স্বামী এসে দাঁড়ালো। হুম, বলো কি বলবা? আমাকে বিয়ে করবে? স্বামী আর কথা শুনে ওর দিকে একটু তাকিয়ে থেকে বললাম, এই কথাটা তো বিয়ের আগে বলনি, এখন বলছো কেন বুঝলাম না। ও, তখন ভার্জিন ছিলা, শরীরের কোনো দাগ লাগেনি, আমার মতো ছেলেকে কেন বিয়ে করবা? এখন তো লেগেছে, তাই বিয়ে করতে চাইছো তাই না? কেন, এখন কি আমার কাছে বাচ্চা নেই? আর তুমি কি আমাকে সস্তা কোনো জিনিস পেয়েছো নাকি? তুমি এমনভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? তখন আমার ভালোবাসার দাম তো তোমার কাছে ছিল না। আমার স্বপ্নগুলো ভেঙে তো ঠিকই বিয়ে করে নিয়েছিলে। আমি যেতে চাইনি, কিন্তু মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আমিও তো তোমাকে ভালোবাসি। অনেক হয়েছে, আমি ওইসব বিষয়ে আর কিচ্ছু বলতে চাই না। আর এইসব মিথ্যা বলা বন্ধ করো। তুমি নিজেই তুমি নিজে থেকে একটু একটু করে দূরে সরে গিয়েছিলে। আমি সত্যি বলছি। কেমন সত্যি বলছো সেটা বুঝতে পারছি। তুমি চলে গেছো, এতে আমার কোনো আফসোস নেই। আর তুমি আমার হাত ধরেছো কি জন্য? হাত ছাড়ো। হাত ছাড়িয়ে ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম। আসতেই কি বলছিল? বলছিল বিয়ে করতে পারবো কিনা। ও, বুঝলাম। এখন বিয়ে করতে চাইছে। তখন সেরে গেছে আর এখন বিয়ে করতে চাইছে। বাদ দে তোর কথা। তারপর আমরা আমাদের মতো বসে থাকি। তবে কয়েকদিন পর আরেকটা ছেলের সাথে বিয়ে হয়। ছেলেটা প্রবাসী এবং শুনেছি ওকে নাকি নিয়ে যাবে, আর নিয়েও যাই। এই হচ্ছে ঘটনা। কী রে রিয়া, বাচ্চা কাচ্চা নিবি কখন? নিব, এখনো সময় হয়নি। বুঝলাম। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দুপুরে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে গিয়েও রিসিভ করলাম না। সকালে রিসিভ করনি, থাকো তুমি। ফোন সাইলেন্ট করে ঘুমানোর চেষ্টা করলাম, আর ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিকার জন্য ঘুম ভেঙে গেল। কি হলো মামুনি? আমি চকলেট খাবো। বাসায় চকলেট নেই? না নেই, আমি চকলেট খাবো। এই মেয়েকে নিয়ে পারি না। আচ্ছা, দোকান থেকে নিয়ে আসি। উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি 3:30 বাজে। অনেকগুলো ফোন এবং মেসেজ এসেছে। ফোন দিলাম, দিতেই রিসিভ করলো, আর শুরু করলো ঝাড়ি দেওয়া আর রাগ দেখানো। আমাকে এড়িয়ে যাওয়া তাই না? আর কয়েকদিন, তারপর তোমার ঘুম ভালো করে বের করবো, বুঝলে? তাই নাকি? আচ্ছা দেখবো। আচ্ছা, কি করেন আপনি? কিছু না। ঠিকই আছে, কিন্তু আমি বাইরে দোকানে যাচ্ছি। মেয়ে নাকি চকলেট খাবে, আর ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক হয়েছে। আসেন, তখন বুঝবেন কতটা ঠিক হয়েছে আর কতটা ভুল হয়েছে। তা তো দেখতেই হয়। দেখতে দেখতে 17 তারিখ চলে এসেছে। বিয়েটাও হয়ে গেছে এবং বৌনিও বাসায় চলে এসেছি। সবাই বউ নিয়ে ব্যস্ত, আর আনিকা ওর আম্মুর কোলে চুপচাপ বসে আছে। দাঁড়াও, ঘুম নিয়ে আমাকে প্যারা দিয়েছো না? এখন বুঝবে তোমার কেমন ঘুম হয়। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন বাজে রাত 11টা। আনিকা ঘুমিয়ে গেছে, আর আব্বু আম্মু ওকে নিয়ে গেছে। আর আমিও আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমিও রুমের ভিতরে যাই তাহলে। আর বাসরাতে কী হয় জানতে চেয়ে লজ্জা দিবেন না।
এতটা ইচ্ছে করলে বিয়ে করে নেন। কয়েকদিন পর চুপ করে বসে আছি, তখন ইরা এসে বলল, মেয়েটা এত প্যারা দেয়, বাপরে বাপ! এতদিন ধরে কিভাবে সামলে রেখেছো? ওভাবেই। আর এই কয়েকদিনই এই অবস্থা। আর আমাকে ঘুমের জন্য খুব বলছিলে না, এখন বলো কি অবস্থা? কোনো কিছুই হয়নি। এত ঘুমাও কিভাবে শুনি? তোমার ঘুমের 12টা বাজাবো আমি রাতে, আর দিনে তো আনিকা আছেই। তাই আসো শোনা, একটু আদর করে দিই। এই না, এখন না, আমি গেলাম, অনেক কাজ আছে। আরে দাঁড়াও, একটু আদর খেয়ে নাও। ইরা চলে গেল, আমিও কাজ করতে থাকলাম আমার মতো করেই। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।